তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য গ্রিফিন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, আপনার কাছে যদি এমন একটা পাওয়ার চলে আসে, যেই পাওয়ারের মাধ্যমে আপনি এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে যেতে পারবেন, যেই দুনিয়াতে বাস করে ভয়ঙ্কর কিছু মনস্টার, যারা কিনা আপনাকে ওয়েলকাম করার জন্য বসে আছে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে, সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি হঠাৎই মধ্যরাতে একটা লোক ঘুম থেকে উঠে তার 6 বছরের মার্ক নামের ছেলেকে ঘুম থেকে জাগায়। আর সে বলে যে আমাদের এখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ এই ঘরের মধ্যে আমাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। এরপর সে তার বড় ছেলে থমাসকেও ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসে। আর তখন মার্ক দেখতে পারে যে হঠাৎই শেল্ফের উপরে রাখা একটা ব্যাঙের পুতুল কেমন করে যেন জীবিত হয়ে গেছে। এরপর এই লোকটা তার 2টা ছেলে নিয়ে যখনই গাড়ি দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই হঠাৎই তার সামনে তার ওয়াইফ পেট্রা চলে আসে। এখানে তার ওয়াইফ তাকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে বাচ্চাদেরকে এখান থেকে তুমি নিয়ে যেও না, তোমাকে এখনো কেউ ফলো করছে না, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে তোমার ভ্রম। তবে সে তার ওয়াইফের একটা কথাও শোনে না, আর সে এখান থেকে গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে সোজা চলে আসে কবরস্থানের মধ্যে। আর যখনই গাড়ির মধ্যে সে পেছন দিকে তাকায়, তখনই হঠাৎ করেই তার মাথার মধ্যে আগুন ধরে যায়, যেই জন্য সে তার বাচ্চাদের সামনেই মারা যায়। তো এখন এই ঘটনার 10 বছর পার হয়ে গেছে। এখন মার্ক একটা ছোটখাটো স্কুলে পড়ালেখা করে, সে রেগুলার স্কুলে যায়। আর তার ভাই থমাস একটা মিউজিক্যাল স্টোর খুলে নিয়েছিল। তবে স্কুলে না মার্কে তার টিচাররা না তার অন্য কোনো ফ্রেন্ডরা পছন্দ করত, কারণ একটা সময় তার বড় ভাইকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল গুন্ডামি করার জন্য। আর মার্কও স্কুলে ঠিক তেমনটাই করতো। আর যখনই মার্ক কোনো ফ্রি সময় পেত, তখন সে গিয়ে তার ভাইকে তার দোকানে একটু সাহায্য করত। তবে তাদের সঙ্গে ম্যামো নামের একটা ছেলেও কাজ করত। তো এরপরে মার্কের জন্মদিনের সময় থমাস তাকে একটা ক্রনিক্যাল নামের বই দেয়, যেই বইটা তাদের পরিবারের মধ্যে অনেক বছর ধরেই এক্সিস্ট করছিল। আসলে এই বইটার মধ্যে একটা এমন দুনিয়া সম্পর্কে বলা হয়েছিল যেখানে ব্ল্যাক টাওয়ার নামের একটা ভয়ঙ্কর জিনিস ছিল। আর এখানে ভয়ঙ্কর অনেকগুলো শয়তানরা গ্রিফিন নামের আরও একটা শয়তানের জন্য কাজ করত। আসলে গ্রিফিন চায় পুরো মানবজাতির উপরে তার কন্ট্রোল এনে মানবজাতির উপরে শাসন করতে। আর থমাস তাকে বলে যে এই বইয়ের মতে তাদের ফ্যামিলির মেম্বাররাই শুধুমাত্র পারবে গ্রিফিনকে এই কাজটা করা থেকে আটকাতে। এখন এগুলো শোনার পরে মার্ক এই বইটা নিয়ে সোজা বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে শান্তিতে বইটাকে পড়ার ট্রাই করে। এখন প্রথম দিকে মার্কের মনে হচ্ছিল যে হয়তোবা এগুলো কোনো গল্প কাহিনী হতে পারে, যেগুলোকে লেখক তার মনের মাধুরী মিশিয়ে লিখেছে। তবে এখানে যেই চিত্রগুলো আঁকা ছিল, সেই চিত্রগুলো খুবই রিয়েলিস্টিক ছিল। এরপরে যখনই মার্ক সেখান থেকে উঠে যাওয়ার ট্রাই করে, তখনই হঠাৎ করে সে টেলিপোর্ট হয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে একটা শয়তান তার সামনে ছিল। আর এই শয়তানকে দেখার পরে মার্ক প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে সে গিয়ে পড়ে একটা গর্তের মধ্যে। এই শয়তানটা একটা কুড়াল দিয়ে মার্ককে শেষ করতে যাচ্ছিলই, তবে হঠাৎই মার্ক জোরে চিৎকার করে ওঠে। আর তখন আবার সে তার বেডরুমে চলে আসে। তো এরপর যখন পরদিন সকালবেলা মার্ক আবারও স্কুলে আসে, সে দেখতে পারে বেকি নামের একটা নতুন মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। তবে বেকির সাথে কোনো কথাবার্তা হওয়ার আগেই মার্ক আর তার ভাই সম্পর্কে স্কুলের সমস্ত ছেলেমেয়েরা তাকে অনেক কিছু বলে দিয়েছে। তারা বলে দিয়েছে যে মার্কের ভাই হচ্ছে গিয়ে বিশাল বড় সন্ত্রাসী। সে একবার একটা টিচারকে পর্যন্ত চর মেরে দিয়েছিল, যেই জন্য তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছে। আর মার্ক তো হচ্ছে গিয়ে একটা মেন্টাল পেশেন্ট। সে না জানি কত বছর ধরে তার মানসিক রোগের চিকিৎসা করছে, কারণ ছোটবেলায় তার বাবার সাথে যেটা হয়েছিল সেই ধাক্কাটা সে এখনো হজম করে উঠতে পারেনি। তবে আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে বেকির কিছুই যায় আসছিল না, এই জন্য সে গিয়ে মার্কের সাথে কথাবার্তা শুরু করে, মার্কের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপের মতো করার ট্রাই করে। তো এরপরে সন্ধ্যাবেলায় যখন সে বাসায় ব্যাক করে, তখন তার মা তার সঙ্গে থেরাপি সেশন নিয়ে কথা বলা শুরু করে। আসলে তার মা তাকে থেরাপি সেশনে এই জন্য পাঠাতো কারণ তার মা চাচ্ছিল না যে কোনোভাবেই সে তার বাবার মতো হয়ে যাক। তবে থমাস এই ব্যাপারগুলো একেবারেই পছন্দ করতো না, এই জন্য সে মার্ককে সেখান থেকে সোজা বাইরেই নিয়ে আসে। আর এরপর সে গাড়িতে করে তাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে যাওয়া শুরু করে, কারণ থমাস এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ব্ল্যাক টাওয়ার সম্পর্কে পুরো সত্যিটা সে সবার সামনে উন্মোচন করেই ছাড়বে। এই জন্য তারা চলে আসে এখানে থাকা চার্চের উপরের জায়গাটায়, যেখানে তার পূর্বপুরুষরা বাসস্থানের জায়গা বানিয়েছিল। আর এখানে এসে তারা কিছু জিনিসপত্র পেয়ে যায়। আর থমাস এগুলো মার্কে দেখিয়ে বলে যে এগুলো হচ্ছে গিয়ে আমার বাবার জিনিস। এখানে তারা একটা খালি বাক্সও পেয়ে যায়, যেটার মধ্যে হয়তো কোনো লকেটের মতো কিছু একটা রাখা হতো। তবে তখনই সেখানে মার্কের হাতটা কেটে যায়, যেই জন্য সেখানে রক্তও বেরিয়ে যায়। আর এই হাতটা কাটার জন্য সেখানের একটা কাঠ ফাঁক হয়ে কিছু একটা জিনিস বেরিয়ে আসে। আর যখন তারা গিয়ে সেটা চেক করে, তখন তারা দেখতে পারে সেখানে লকেটের মতো কিছু একটা ছিল। আর এটা দেখার পরে থমাস তাকে বলে যে বইয়ের মতে এই লকেটটার মাধ্যমেই আমাদের ফ্যামিলির কোনো একজন মেম্বার গ্রিফিনকে মারতে সক্ষম হবে। তবে এরপরে যখনই মার্ক এই জিনিসটা হাতে নেয়,
তখন এখানে থাকা পাথরের মূর্তিগুলো পর্যন্ত জীবিত হয়ে যায় আর তারা তাদেরকে মারার জন্য এদিকে আসা শুরু করে। এগুলো দেখার পরে তারা দুই ভাই সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিজেদের জীবনটা সেভ করার ট্রাই করে। তবে তখনই ভয়ঙ্কর একটা বিশাল বড় মূর্তি তাদের সামনে চলে আসে আর যখনই সেই মূর্তিটা তাদেরকে মারতে যাচ্ছিল তখনই অন্য একটা এঞ্জেলের মূর্তি এসে সেই মূর্তিকে মারা শুরু করে। এই জন্য তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এই সুযোগটা নিয়ে তারা দুই ভাই কোনো রকমে সেখান থেকে দৌড়ে চার্চের মধ্যে ঢুকে পড়ে। এখানে সারাটা রাত কাটানোর পরে পরদিন সকালবেলা যখন মার্ক জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার ভাই থমাস এখানে ছিল না। এই জন্য সে দ্রুত বাইরে চলে আসে আর বাইরে এসে সে অ্যাঞ্জেলের মূর্তিটাকে প্রথমে থ্যাংক ইউ বলে তার জীবনটা সেভ করার জন্য আর এরপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার ভাই থমাসকে খুঁজে বের করার জন্য। তবে এরপরে যখনই সে বাসায় গিয়ে ক্রনিক্যাল বইটাকে খুলে তখন সে অদ্ভুত রকমের শব্দ শোনা শুরু করে আর এখানে বারবার করে তাকে বলা হচ্ছিল যে তাকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে গিয়ে যেই কোনো ওয়েতে থমাসকে খুঁজে বের করতে হবে। এখন এরপরে মার্ক চলে আসে ডক্টর পিটারের কাছে যে কিনা ছিল তার থেরাপিস্ট আর এখানে এসে সে জানতে পারে যে বেকি আসলে তারই মেয়ে। এখান থেকে মার্ক তার ভাইকে খোঁজার জন্য সোজা চলে আসে তার স্টোরের মধ্যে। তবে এখানেও সে তার ভাইকে খুঁজে পায় না। এই জন্য সে গিয়ে ক্রনিক্যাল নামের সেই অদ্ভুত বইটাকে আবারও ওপেন করে আর এখানে সে সেই দুনিয়াতে যাওয়ার একটা আলাদা পোর্টাল পেয়ে যায়। তবে এই পোর্টালটা কোথায় ছিল এবং কিভাবে সে যাবে এই জিনিসগুলো বুঝে ওঠার আগেই হঠাৎই তার সামনে একটা অদ্ভুত রকমের মাছি চলে আসে যেটার জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর এই জন্য হঠাৎই সে একটা ঘন জঙ্গলের মধ্যে চলে আসে। আর এদিকে যখন মেমো দোকানে এসে মার্ক আর থমাস কাউকেই দেখতে পায় না তখন সে দ্রুত পেট্রাকে কল দিয়ে দেয় আর পেট্রাও প্রচন্ড ভয় পেয়ে পুলিশের কাছে গিয়ে তার ছেলেদের নিখোঁজ হওয়ার জন্য ডায়েরিও করে দেয়। আর এদিকে যখন মার্ক তার ভাইকে খুঁজছিল তখন সে হঠাৎই থমাসকে পেয়ে যায়। থমাস তাকে দেখার পরে খুবই হ্যাপি ছিল আর তার মনে হচ্ছিল হয়তোবা সে সেই পোর্টাল দিয়ে এসেছে যেই পোর্টালটা সেই চার্চের মধ্যেই ছিল। তবে মার্ক যখন তাকে বলে যে সে কোনো পোর্টাল ছাড়াই এই দুনিয়াতে চলে এসেছে তখন থমাস একটু বেশি শকড হয়ে যায়। তবে সে বুঝতে পারে যে মার্কের কাছে এমন একটা পাওয়ার আছে সে চাইলেই আসল দুনিয়া থেকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে কোনো রকম পোর্টাল ছাড়াই ট্রান্সপোর্ট হতে পারে। এরপর পরদিন সকালবেলা থমাস মার্ককে ঘুম থেকে তুলে কারণ তাদের উপরে কিছু ভয়ঙ্কর জন্তু এসে আক্রমণ করে দিয়েছিল আর এই মনস্টারদের থেকে বাঁচার জন্য তারা দুই ভাই দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে হঠাৎই একজন এসে থমাসের উপরে আক্রমণ করে দেয় যেই জন্য থমাস সেখানে পড়ে যায় আর মার্ক কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেলেও থমাসকে তারা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এগুলো দেখার সঙ্গে সঙ্গেই মার্ক আবারও টেলিপোর্ট হয়ে সোজা দোকানে চলে আসে আর এইটা দেখার পরে বেকি আর মেমো প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কি হয়েছে সমস্ত ব্যাপারগুলো ডিটেইলি আমাকে বলো। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে একটা সিংওয়ালা লোক গিয়ে তার বসকে জানিয়ে দেয় যে যেই ছেলেটা টেলিপোর্ট করে বারবার এদিকে আসছিল তার ভাইকে আমরা ধরে ফেলেছি। আর এদিকে যখন মার্ক বেকি আর মেমোকে সেই ক্রনিক্যাল বই আর ব্ল্যাক টাওয়ারের দেশ সম্পর্কে বলে তখন তারা এগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। এই জন্য মার্ক তাদেরকে এগুলো বিশ্বাস করানোর জন্য তাদেরকে নিয়ে সোজা সেই চার্চে চলে আসে যেই চার্চের মধ্যে তারা দুই ভাই সেদিন ঢুকেছিল। তবে আজকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা সেই রুমটাই খুঁজে পায় না যেই রুমের মধ্যে সেই দিন তারা গিয়েছিল। আর এগুলো দেখার পরে বেকি আর মেমো প্রচন্ড রাগ করে ফেলে কারণ তাদের মনে হচ্ছিল যে হয়তোবা মার্ক তাদেরকে নিয়ে মজা করছে। এই জন্য যখন তারা প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায় তখন মার্ক প্রচন্ড রাগ হয়ে এখানে থাকা মূর্তিগুলোর উপরে পাঞ্চ করা শুরু করে যেই জন্য ব্ল্যাক টাওয়ারের দেয়ালগুলোর মধ্যে ফাটল ধরে যায়। এরপরে রাতের বেলায় মার্ক চলে আসে মেমোর সঙ্গে মিট করতে কারণ সে যেই কোনো ওয়েতে তার ভাইকে খুঁজে বের করতে চায় আর তার ভাইকে খুঁজে বের করার জন্য তার সাহায্য দরকার। যদিও মেমো কোনোভাবেই তার গল্প কাহিনীতে বিশ্বাস করছিল না তবে তবুও সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য সে তার সাথে সোজা চলে আসে সেই চার্চের মধ্যে আর তারা দুজন মিলে সেই পোর্টালটাকে খুঁজে বের করার ট্রাই করে। এখানে বইয়ের দেয়া তথ্য মতে তারা কোনো রকমের বেসমেন্টে চলে আসে আর বইটাকে ফলো করে করেই তারা এখানে একটা দরজার সামনে চলে আসে। আর এরপরে যখনই মার্ক বইয়ের দেয়া মন্ত্রটাকে পড়া শুরু করে তখন কয়েক সেকেন্ডের মধ্যে এখানে একটা স্পেশাল দরজা ওপেনও হয়ে যায়। আর নিজের চোখ দিয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মিমো পুরোপুরি শক্ট হয়ে যায়। আর যখন সে দরজা ক্রস করে এই সাইডে চলে আসে তখন সে লক্ষ্য করে তার চোখটা অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, মানে এখন সে চশমা ছাড়াই সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। আর তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। এই জন্য তারা দুজন প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়। এখন মিমো তাকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে বাইরে বের হবে কি করে, এইটা সম্পর্কে কি বইয়ের মধ্যে কিছু লেখা আছে? তখন যখনই মার্ক চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করার ট্রাই করে তখন হঠাৎ করেই সে এখান থেকে গায়েব হয়ে আবার আসল দুনিয়ায় ব্যাক করে। এখন আসল দুনিয়াতে ব্যাক করে মার্ক প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে কারণ সে মিমোকেও সেখানে রেখে দিয়ে চলে এসেছে। এই জন্য সে আবারও সেই জায়গায় টেলিপোর্ট হওয়ার অনেক রকম ট্রাই করে তবে কোনোভাবেই সে টেলিপোর্ট হতে পারছিল না। তবে তখনই এখানে তার মা চলে আসে আর যখনই সেই ভয়ঙ্কর বইটাকে দেখতে পারে তখন তার মনে হয় যে হয়তোবা তার হাজবেন্ডের মতোই তার ছেলে হয়ে যাচ্ছে। এই জন্য সে বইটাকে নিয়ে যাওয়ার ট্রাই করে
তবে যখন সে বইটা নিতে পারে না তখন সে তাকে এই রুমের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যায়। আর এতে করে প্রচণ্ড রাগ হয়ে মার্ক যখন এই দরজার মধ্যে জোরে জোরে পাঞ্চ করছিল তখন ব্ল্যাক টাওয়ারের দুনিয়ার সমস্ত দেয়ালগুলো পুরো ভূমিকম্পর মতো কাঁপছিল। এরপরে মার্কের মা দ্রুত ডক্টর পিটারকে কল দেয় আর তাকে মার্কের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে। আর এগুলো শোনার পরে ডক্টর পিটার তাকে দ্রুত মার্ককে ফ্রি করে দেওয়ার জন্য বলে। আর যখনই মার্ক ফ্রি হয়ে যায় তখন সে প্রথমেই সেই চার্চে চলে আসে। এখানে কাঠের উপরে সে একটা লেখা মেসেজ পেয়ে যায় যেখানে বলা হয়েছে মিমো আশেপাশেই কোথাও আছে। এখন এখান থেকে মার্ক সোজা চলে আসে তাদের স্টোরের মধ্যে আর এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেয়ার পরে সে সোজা চলে আসে বেকির সঙ্গে মিট করতে। আর এখানে বেকিকে সে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। সে তাকে বলে যে মিমোকে আমি ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে একা রেখে দিয়ে চলে এসেছি, এখন তাকে নিয়ে আমার তো টেনশন হচ্ছেই, বরং আমার ভাই থমাসকে নিয়েও আমার টেনশন হচ্ছে। আমি যে কোনো ওয়েতে তাদের দুজনকে সেভ করতে চাই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চিরতরে সেখানেই চলে যাব আর তাদেরকে সেভ না করে আর ব্যাকই করব না। আর এরপর সে বেকিকে সেই বইটা দিয়ে বলে যে যদি আমি ফিরে না আসি তাহলে এই বইটা তুমি আমার মাকে দিয়ে দিও। আর এরপরে সোজা মার্ক সেখান থেকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে এসে মেমো আর তার ভাই থমাসকে খুঁজে বের করার ট্রাই করে। আর এদিকে যখন বেকি বাসায় গিয়ে সেই বইটাকে পড়া শুরু করে তখন এই বইয়ের মধ্যে অদ্ভুত রকমের গল্পগুজব দেখার পরে তার মনে হয় যে মার্কের মেন্টাল কন্ডিশন আসলেই খারাপ, সে আসলেই সুস্থ মানুষ না। আর তখন এদিকে মার্ক পুরো একটা জঙ্গল কাভার করেও মিমোকে খুঁজে পায় না, এই জন্য হাঁটতে হাঁটতে সে চলে আসে একটা পাহাড়ের চূড়ায়। আর এখানে এসে সে মিমোর ফেভারিট সংটাকে প্লে করে দেয়। তবে তখনই কিছু ভয়ঙ্কর মনস্টারও এই গানটা শুনতে পারে, এই জন্য তারা মার্ককে ধরার জন্য সেই গানটার সাউন্ড ফলো করা শুরু করে। আর এদিকে বাস্তব দুনিয়াতে বেকি সেই ক্রনিক্যাল বইটা নিয়ে তার একটা ফ্রেন্ডের সঙ্গে এসে মিট করে আর তাকে এই সমস্ত কিছু বলে মার্কের সেই অদ্ভুত গল্পটাও তাকে শুনিয়ে দেয়। আর এখন এই সমস্ত ব্যাপারগুলোকে চেক করার জন্য তারা দুইজন মিলে বইয়ের মধ্যে লেখা একটা মন্ত্রের সাহায্যে একটা নষ্ট হয়ে যাওয়া ফুলকে আবারও তাজা করার ট্রাই করে যাতে করে তারা এটা সত্যতা বুঝতে পারে। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের মধ্যে একটা কয়েদিকে জোর করে এনে গ্রিফিনের সিংহাসনের মধ্যে বসিয়ে দেওয়া হয়। আসলে গ্রিফিন নিজেই কিছু বলতে পারতো না, সে অন্য কারো মাধ্যমে সমস্ত মেসেজগুলো সবাইকে দিত। আর যখনই এই লোকটাকে এখানে বসানো হয় তখনই গ্রিফিন তার ধারালো আঙ্গুলগুলো তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যেই জন্য এই কয়েদি তার মনের সমস্ত কথাগুলো বলা শুরু করে। আর এদিকে যখন মার্ক হন্য হয়ে মিমোকে খুঁজছিল তখন মিমোকে খুঁজে পাওয়ার আগেই সেই ভয়ঙ্কর মনস্টারগুলো তাকে খুঁজে পেয়ে যায়, এই জন্য এখান থেকে বাধ্য হয়েই তাকে পালিয়ে যেতে হয়। তবে যখন সে পালাচ্ছিল তখন হঠাৎ করেই তার সামনে একটা ভয়ঙ্কর লোক চলে আসে, যেই লোকটার পুরো ফেসটা অদ্ভুত কাপড় দিয়ে মোড়ানো ছিল। আর এই লোকটা মার্কে চুপ করতে বলে তার মুখের মধ্যে অদ্ভুত রকমের একটা লিকুইড লাগিয়ে দিয়ে তাকে নিয়ে সোজা একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। আর এদিকে বেকি তার বন্ধুদের সঙ্গে বইয়ের মধ্যে দেয়া সেই মন্ত্র এবং টেকনিকের সাহায্যে একটা নষ্ট হয়ে যাওয়া ফুলকে আবারও তাজা করার ট্রাই করছিল। এই জন্য বইয়ের নিয়ম অনুসারে তারা সেটার উপরে এক ফোঁটা পানি দেয় আর সেটা তাজা হওয়ার জন্য অপেক্ষা করা শুরু করে। তবে আসলে এমন কিছুই হয় না, এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে বেকি সিদ্ধান্ত নেয় সে যেই কোনো ওয়েতে চার্চের সেই পোর্টালটা খোলার শেষ একটা চেষ্টা করবে। আর যেহেতু তার সাথে তার বন্ধুরাও যাবে এই জন্য যাওয়ার আগে সেই ফুলটাকে নিয়ে তার একটা বন্ধু গ্লাসের পানির মধ্যে রেখে দিয়ে চলে যায়। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে যখন সেই ভয়ঙ্কর